অভিনন্দন বর্তমানকে ফেরানো হবে এই ঘোষণা করেছিলেন গতকালই পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তখনই বলা হয়েছিল যে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে এই সিদ্ধান্ত কিনা। আন্তর্জাতিক চাপের মুখে বারবার পাকিস্তানকে সুর নরম করতে দেখা গেছে। আজকেও পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি মাসুদ আজাহার নিয়ে বোধহয় এই প্রথম সাম্প্রতিক সময়ে জানালেন যে পাকিস্তানেই আছেন মাসুদ আজাহার, তবে তিনি শারীরিকভাবে অসুস্থ। আন্তর্জাতিক মহলের কাছে এই নথি স্বীকার করল পাকিস্তান মাসুদ আজাহার নিয়ে, এবং তিনি বললেন, এটাও বলে রাখলেন যে ভারতের কাছ থেকে বিশদ তথ্য প্রমাণ যদি পাকিস্তান আদালতের কাছে সেই তথ্য প্রমাণ গ্রহণযোগ্য হয় তবে মাসুদ আজাহারকে আদালতে পেশ করবে পাকিস্তান সরকার। প্রশ্ন উঠছে, এত তথ্য প্রমাণের পরে আরো কোন তথ্য প্রমাণ যা পাকিস্তান আদালতকে খুশি করতে পারে, দেখে নেওয়া যাক। Is the chief of Jaish-Mohammed, Masood Azhar, is he present in Pakistan? And if so, will you go after him? Well, he is in Pakistan. According to my information, he is very unwell. He is unwell to the extent that he cannot leave his house because he's really unwell. So that's the information I have. Why doesn't your country arrest him so that the head of this group, which you've all admitted is a terrorist organization and causes incredible tension, to say the least, between you two highly armed neighbors? Why don't you arrest him, ill or not ill? If they give us evidence which is acceptable to the courts of Pakistan, after all, we will have to justify. They will go to the court, and if they have solid, inalienable evidence, share it with us so that we can convince the people and we can convince the independent judiciary of Pakistan. মাসুদ আজাহারের এই তথ্য সম্পর্কে এবং শাহ মেহমুদ কুরেশির এই বক্তব্য সম্বন্ধে আমরা কথা বলেছিলাম আউটলুকের ফরেন এডিটর প্রণয় শর্মার সঙ্গে। যে যদি যে কাজটা আমরা চাইছি সেটা যদি হয়ে যায়, সুতরাং ফাইনালি যদি এতদিনে কোনো মানে সত্যি যদি কোনো পজিটিভ মুভমেন্ট সেখানে হয়, অনেকবার এর আগে আমরা দেখেছি কথাবার্তা বলা হচ্ছে কিন্তু সেটা বেশি দূর এগোয় না। তো সুতরাং এইবার যদি তারা সত্যি করে তার উপর কোনো মানে তার শরীরের যা অবস্থা শোনা যায় যে তার সেটা করে ভালো নয়, সুতরাং সেখান থেকে যদি তাকে হোয়াট এভার অ্যাকশন দে ক্যান টেক সেটা যদি নেয়, আমার মনে হয় ভারতের সেটা সেই ডিটারমিনেশনটা তো করা উচিত, তাই না? পাকিস্তানের যে পলিসি তারা এতদিন ধরে যেটা চালিয়ে আসছে, টেরর অ্যাজ এ টুল আগেনস্ট ইন্ডিয়া, এটা বারবার করে বলা হচ্ছে যে সেখানটায় আজকে মাসুদ আজহার চলে যাবে, কালকে অন্য কেউ আসতে পারে সেখানটায়। এইগুলোকে যে তাদের একটা আইএসআইএর থেকে যেই ধরনের মদত দেওয়া হয়, তৈরি করা হয়, বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়া হয় এবং কাশ্মীরের কাজে লাগানো হয় তাদেরকে ভারতের বিরুদ্ধে, এই জিনিসটা যতদিন না থামবে, শুধু একটা ইন্ডিভিজুয়াল হয়ে গেল হয়তো সেটা সাময়িক একটা ব্যক্তি বলে এখানে ধরুন রাজনৈতিক ভাবে সেটা দেখা হবে, সব ঠিক আছে, কিন্তু ওভারঅল আমাদের প্রতিবেশী দেশ তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা কি হবে, কিভাবে থাকবে, তার জন্য কিন্তু এটা ফান্ডামেন্টালি তাদেরকে পাল্টাতে হবে। যে একটা নতুন সরকার এসছে, তারা হয়তো নতুন কিছু করার চেষ্টা করছে। এক দুই হচ্ছে যে আন্তর্জাতিক মহলে যদি আমরা অ্যাটমসফিয়ারটা দেখি, সেইটা অনেক পাল্টে গেছে। নো টেকার্স, এইটা বারবার করে বিভিন্ন ধরনের লোকজন তাদের কাছের যারা মানে বন্ধু দেশ যেগুলো, চীন বলুন, সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, প্রত্যেককে মিলে কিন্তু এই কথাটা বারবার তারা বলছে। আজকে দেখুন কি ধরনের তারা মানে পোপ গেলেন ইউএইতে, তাদের একটা অন্য অ্যাটিচিউড, ইয়াং লিডারশিপ, তারা অন্য ধরনের জিনিস তারা করতে চাইছে। তো সুতরাং সব জায়গায় কিন্তু আগে যে ধরনের ব্যাকিং তারা পেত সেটা ক্রমশই কমে আসছে। আমার মনে হয় ফান্ডামেন্টালি পাকিস্তানকে তাদের এই নীতি পাল্টাতে হবে। এই প্রণয়দার এই সূত্র ধরেই বলছি অনেকদা যে আমরা টার্গেট করেছি মাসুদ আজাহার। কবে ছাড়া হয়েছিল এ দেশ থেকে? 1999 সালে। তারপর 20 বছর তার বয়স বেড়েছে, অসুস্থতা থাকতে পারে। আরো মাসুদ আজাহারের ছাতার তলায় এরকম মাসুদ আজাহার আরো বাড়ছে কিনা সেইটা কি আমরা লক্ষ্য রাখছি? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ যেটা প্রণয়বাবুও বললেন, সঠিকভাবেই বলেছেন যে মাসুদ আজহার কাল চলে যেতে পারে, আরেকজন আসতে পারে।
এটা আমার ধারণা পাকিস্তানের স্ট্র্যাটেজির একটা অঙ্গ, অর্থাৎ ভারতকে কন্টিনিউয়াস বিব্রত, হ্যাঁ তাই কন্টিনিউয়াস একটা বিব্রত রাখো, তাকে শান্তিতে থাকতে দিও না। এবার নানা রকম সন্ত্রাসবাদী কার্যকলাপ সীমান্ত পেরিয়ে এটা করতে থাকো। ফলে পাকিস্তান এই যে মদতগুলো বিভিন্ন গোষ্ঠীকে, আজকে মাসুদ আজহার, কালকে অন্য কেউ থাকবেন, বিগত দিনে অন্য কেউ ছিলেন, এটা কিন্তু তারা চালিয়ে যাবে। অর্থাৎ পাকিস্তানি নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, তাদের যেহেতু আর্মির কথায় অনেকটাই চলতে হয়, ফলে তারাও খুব মানে ইন্ডিপেন্ডেন্ট সিদ্ধান্ত নেওয়ার জায়গায় তারা থাকছেন না। যে আপনি বললেন যে প্যারাডাইম শিফট, কিছুক্ষণ আগে আমরা কথা হচ্ছিল আমাদের, এই প্যারাডাইম শিফটের পরেও কি কোন রকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই? না, পাকিস্তান খুব বেশি ব্যাকার্স পাচ্ছে না এই মুহূর্তে। এমনকি আমরা দেখেছি চীনও একটু সুর অন্যরকম করেছে। এটার দুটো কারণ আছে আমার কাছে। দুটো কারণ হচ্ছে, ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে ভারতের ভাবমূর্তিটা অনেক বেশি উজ্জ্বল পাকিস্তানের, এটা কিন্তু বরাবরই। প্রথম কথা, ভারত একটা বড় দেশ, তার একটা মেজর পাওয়ার, একটা স্টেক হোল্ডার, সে একটা মেজর পাওয়ার হওয়ার পথে, অন্তত তার অর্থনীতি সেই দিকেই এগোচ্ছে। ফলে ভারতের ভাবমূর্তি যেহেতু অনেক উজ্জ্বল, আরেকটা আপনাকে ভাবতে হবে ভারতের বৃহৎ বাজার, যেটা আমি আগেও বলেছি। এই বাজার কিন্তু আজকে এমনকি চীনেরও ইনভেস্টমেন্ট ভারতে প্রচুর আছে, পাকিস্তানে আছে, ভারতেও আছে। আমেরিকান ইনভেস্টমেন্ট এবং ইউরোপের ইনভেস্টমেন্ট যদি আপনি দেখেন, অর্থাৎ এই অঞ্চলটা যদি খুব বেশি ডিস্টার্ব থাকে যুদ্ধ ইত্যাদিতে, তাহলে কিন্তু তাদেরও ক্ষতি। অর্থাৎ তাদের স্টেক হোল্ডার যারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তারাও কিন্তু এটা খুব সহজে মেনে নেবে না। সেই কারণেই পাকিস্তান খুব বেশি ব্যাকার পাবে না। কিন্তু ব্যাকার না পাওয়ার পরেও, চাপের পরেও, এর আগেও পাকিস্তান যা যা কাণ্ড ঘটিয়েছে তাও আমরা অবাক হয়েছি। এবার মাসুদ আজহার নিয়ে স্বীকার করলেন ঠিকই বিদেশমন্ত্রী, পাক বিদেশমন্ত্রী, কিন্তু মাসুদ আজহারকে গ্রেফতার করা হচ্ছে না কেন? সিএনএন এর যে প্রশ্ন ছিল, সেই প্রশ্নে পরিষ্কার উত্তর দিলেন, এখনো তথ্য প্রমাণ দিতে হবে উপযুক্ত। এ সম্পর্কে প্রতিরক্ষা বিশেষজ্ঞ পি.কে. সাইগল কি বলেছেন দেখে নেওয়া যাক। UN Security Council passes a resolution against Masood Azhar or not, as far as America is concerned, they have passed certain resolutions against him, and that is, as far as they are concerned, neither to Jaish-e-Mohammed nor its leadership have been put under certain varieties of sanctions in terms of money and in terms of travel and in terms of any other aid being given to them or to received by them. Everything has been put under freeze. Pakistan has no credibility whatsoever. It is their statement as against the fact that India says that he's one of the greatest mischief mongers. He's often seen addressing rallies. If he's so unfit even to step out of the house, how does he move around and how does he address rallies? Under these circumstances, if he's very genuinely unwell, Pakistan should get hold of him and hand it over to India to take care of his health hereafter. আমরা এই প্রসঙ্গে আলোচনা করব, যেটা বললেন যে পাকিস্তান ভারতের হাতে তুলে দেবে মাসুদ আজহারকে, দাউদ ইব্রাহিমকে বা অন্য কাউকে। এটা বোধহয় দিবা স্বপ্ন হয়ে যাচ্ছে আমাদের কাছে, এরকম আশা করব কিনা সেই প্রসঙ্গে আসবো। তবে আবারও আসছি অভিনন্দন প্রসঙ্গে। যে উইং কমান্ডার সাহসের পরিচয় দিয়েছেন, কিছুক্ষণ আগে আর কে দাস বলছিলেন, এবং হাজার হাজার মানুষ তার জন্য অপেক্ষা করছেন অভিনন্দন কখন ফিরবেন। এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এখনো পর্যন্ত যা যা খবর আসছে তা বিভিন্ন সূত্র মারফত খবর আসছে। হয়তো ইসলামাবাদ থেকে পৌঁছেছেন লাহোরে, তারপরে তাকে নিয়ে আসা হবে আটারি ওয়াঘা সীমান্তে, কিভাবে সেইগুলো এখনো পরিষ্কার নয়। তবে যা জানা যাচ্ছিল 3টে থেকে 4টের মধ্যে হয়তো আসতে পারেন অভিনন্দন বর্তমান, দেরিও হতে পারে। এই অভিনন্দন বর্তমান যখন আসবেন ওয়াঘা সীমান্তে, কিভাবে তাকে ট্রিট করা হবে আমাদের দেশের পক্ষ থেকে, আমি আপনার কাছে জানতে চাই। উনি প্রথমে যখন পাকিস্তানে আছেন এই মুহূর্তে, তো ওনাকে হ্যান্ড ওভার করা হবে ইন্ডিয়ান এয়ার অ্যাটাশে, মিলিটারি অ্যাটাশেকে। অ্যান্ড তারপরে দ্যার আর সার্টেন প্রোটোকলস। ইন্ডিয়ান এম্বাসি ওনাকে ওখানেই প্রথমে কয়েকটা কিছু কোয়েশ্চেন অ্যান্সার্স প্রসিজার্স থাকে। দে উইল টেক হিম অন বোর্ড কি এই মুহূর্তের থেকে নাও হি ইজ হ্যান্ডেড ওভার টু ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটেড ইন পাকিস্তান, Indian represented in Pakistan, that means Indian embassy and military attaché. তারপরে কিছু প্রিলিমিনারি মেডিকেলস হওয়ার পরে দেন হি উইল বি এসকর্টেড ওখান থেকে লাহোর থেকে টু দ্য ওয়াঘা বর্ডার।
এখন whether he will be brought in by road or by helicopters, that it is for the government of Pakistan to decide. যখন নাকি ইন্ডিয়াতে চলে আসবেন at the border, he will be taken over by Indian Air Force. And although ওনাকে রিসিভ করতে পারে some government of India officials or ministers, but that aside, that is more of a photo op. That aside, Air Force will take him over. সরাসরি ছবি দেখছেন এই মুহূর্তে ওয়াঘা সীমান্তের, ওয়াঘা আটারি সীমান্তে এই মুহূর্তের ছবি। হ্যাঁ, গ্রুপ ক্যাপ্টেন। তারপরে এয়ার ফোর্স ওকে নিয়ে একদম সরাসরি নিয়ে যাবে টু মোস্ট লাইকলি টু দিল্লি, এন্ড তারপরে চলবে কয়েকদিন ডিব্রিফিং। Debriefing হচ্ছে the sequence of events that led to his being shot down. What happened thereafter? How did he get down? Ki holo? How he was treated? What question answers? Formal question answers. Informally onek shomoy they are asked how he was treated. Was he injured? Was he what kind of treatment? Ki dhoroner খাওয়া দাওয়া? Any medicines were administered to him or not? তারপরে হবে ওর মেডিকেল এক্সামিনেশন। আমি একটু বিরত করছি এই মুহূর্তে। আমাদের সঙ্গে ওয়াঘা আটারি সীমান্ত থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কর আনন্দ। শঙ্কর জি, कब आएंगे अभिनंदन? अभी कुछ पुष्टि हुआ है? तकरीबन 4:30 बजे का वक्त लगभग अभी मुकर्रर किया गया है कि 4:30 बजे अभी वो अभिनंदन आ सकते हैं वाघा बॉर्डर पे। और जो वक्त है, हालांकि शुरुआती तौर पे 1 से 2 बजे का वक्त रखा गया था और अभी तकरीबन 2:45 हो रहे हैं, तो 4:30 बजे के लगभग में अभिनंदन वाघा बॉर्डर तक पहुंच जाएंगे। यानी कि भारत की सरजमी पे 4:30 बजे पहुंचने का एक अंदाजा लगाया जा रहा है। हालांकि वहां पर जो लोगों की भीड़ है उन सबों को देखते हुए और जो बीटिंग वहां पे होता था, बीटिंग रिटेट होता था रोजाना के मार्फत, तो लेकिन आज लगातार जो लोगों की जो संख्या वहां बढ़ रही थी, तादाद बढ़ रहे थे, लिहाजा अब उसको ध्यान में रखते हुए वहां पर जो आज की बीटिंग रिट्रीट है आम लोगों के लिए बंद कर दी गई है और कोई भी आम आदमी वहां पर बीटिंग रिट्रीट में बाकायदा हिस्सा नहीं लेगा। तो आज उसको इस मामले पर की गंभीरता को देखते हुए उसको कैंसिल कर दिया गया है। और वापस लेने का इंतजाम कैसा है? देखिए, सुबह से यहाँ पे लोगों की भीड़ में लगातार इजाफा हो रहा था और 4:30 बजे तक में जो अनुमान लगाया जा रहा था कि अभिनंदन जो है 4:30 बजे तक पहुंच सकते हैं, लेकिन लोगों की लगातार बढ़ती हुई संख्या को मद्देनजर बीएसएफ ने आज की जो बीटिंग रिट्रीट है उसको कैंसिल किया है और वहां पर जो भी आम आदमी आ रहे थे, आम आदमी के लिए अब वो व्यवस्था नहीं होगी। आज वो शाम में उन्हें बीटिंग रिट्रीट जो है वो नहीं देख सकते हैं। तो एक तरह से कह सकते हैं कि बीटिंग रिट्रीट को लेकर एक बड़ा फैसला लिया गया और इसलिए क्योंकि हिंदुस्तान और पाकिस्तान के बीच में जिस तरह से तानातनी बढ़ रही है और खासकर जिस तरह से अभिनंदन के आने के बाद वहां पर लोगों की संख्या में लगातार इजाफा हो रहा था, लिहाजा इसी बात को ध्यान में रखते हुए यह फैसला लिया गया है। अभी कहाँ है, कुछ पता चला अभिनंदन ने? तो अभी जब 4:30 बजे की बात है यहाँ पे आने की, तो इस बात में ये स्पष्ट है कि वो पाकिस्तान की सीमा के अंदर में ही है और पाकिस्तान की जो बॉर्डर एरिया है उस एरिया में वो आ रहे हैं सड़क मार्ग से आते हुए, क्योंकि वो कराची तक कराची से उसके बाद से रावलपिंडी का जो रास्ता है उसमें बाद में जो सड़क मार्ग है, सड़क मार्ग से होते हुए वो वाघा बॉर्डर तक पहुंचेंगे। तो एक तरह से अभी इंतजार करना होगा 1 घंटे का, यानी कि बॉर्डर एरिया से अभी भी तकरीबन 1 घंटा पीछे हैं। अच्छा। और उसके बाद यहाँ 1 घंटे के बाद यहाँ पे पहुंचने की संभावना है। तो 4:30 बजे का वक्त मुकर्रर किया गया है। लोगों की जो एक आशा है वो और बढ़ती जा रही है, क्योंकि जो शुरुआती तौर पे जो वक्त मुकर्रर किया गया था वो 12 से 1 बजे का मुकर्रर किया गया था, बाद में 4 बजे और अब हो गया है वक्त 4:30 बजे। तो 4:30 बजे क्या वो पहुंचते हैं या नहीं पहुंचते हैं, वो क्या उसमें वक्त में और ज्यादा इजाफा हो सकता है, ये देखने वाली बात होगी। लेकिन अभी फिलहाल जो हमें बताया जा रहा है बीएसएफ के हमारे सूत्रों के मुताबिक कि 4:30 बजे पहुंचने की संभावना है। बहुत बहुत शुक्रिया। 4:30 समय आसते पारेन উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। এই মুহূর্তে যা জানা যাচ্ছে যে বিকেল 4:30 মধ্যে ওয়াঘা সীমান্তে, ওয়াঘা আটারি সীমান্তে আসতে পারেন এবং দেশে ফেরানোর যে প্রকল্প যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে বিকেল 4:30 সময়। হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত, কিন্তু নিরাপত্তার স্বার্থে আজকে সাধারণের জন্য বিটিং দ্য রিট্রিট হচ্ছে না। সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষকে তার মধ্যে উপস্থিত থাকতে দেওয়া হবে না। অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা যেটা কথা বলছিলাম সমীরদা, যে অনেকেই অসন্তুষ্ট পাকিস্তানের মধ্যে নিশ্চয়ই থাকবে,
যে এরকম ভাবে একজন উইং কমান্ডারকে কবজায় পাওয়া গেল, একদিনের মধ্যেই ছেড়ে দিতে হলো, চাপই থাকুক না কেন, ভারতকে কোন রকম উদ্বেগের মধ্যে রাখতে পারলাম না আমরা। এইখান থেকেই কি এই রকম আজকে নিরাপত্তা এখানেও ওয়াঘা আটারি সীমান্তেও বিটিং দ্য রিট্রিট সাধারণের জন্য নয়? হ্যাঁ, অবভিয়াসলি। কারণ আমি তোমাকে প্রথমেই যে সকালবেলা বসে যখন আনম্যানেজেবল ক্রাউড ওখানে থাকবে আজকে, এক তো উৎসাহ উদ্দীপনা, তার সঙ্গে সঙ্গে যেটা কোট আনকোট আমি বহুবার বলেছি যে পাক প্রেমীও তো আছে। এই ওয়াগাতে 600 গজ পেছনে সীমান্ত থেকে আমরা 2016-তে একটা ফিদাইন অ্যাকশন হয়, যাতে মোর দ্যান 60 পিপল ডাইড পাকিস্তানের মধ্যে। সেই রকম কোনো অ্যাটেম্প নিতে পারে কিনা, কারণ আজকে তুমি যদি দেখো এই রকম ধরনের যদি কোনো সুইসাইডাল মিশন ওখানে হয়, what should be the extent of the damages in terms of the human life? সুতরাং ওখানে যে বিএসএফ এর দায়িত্বে রয়েছে, আই থিঙ্ক এ ভেরি ওয়াইজ ডিসিশন হ্যাজ বিন টেকেন। কারণ যারা বিটিং দ্য রিট্রিট আমরা যারা দেখেছি, কিংবা যখন মানে সেই আগের থেকে মানুষ উপস্থিত, কি বলছো, খালি গ্যালারিতেই আমরা বসতে দিতে পারি 28,000 অনলি ইন ইন্ডিয়ান সাইড। আজকে তো মানে রাস্তার দুধারে লাইন দিয়ে লক্ষাধিক লোক থাকবে ইফ দে আর অ্যালাউড ইনসাইড। কারণ ওখানে কি তোমার বিটিং দ্য রিট্রিট সেরিমনি আর কতক্ষণ লাগে, বাট এভরিবডি কাম অ্যান্ড দ্য ডিসপ্লে দেয়ার কালচারাল অ্যাক্টিভিটিস 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে। সুতরাং সেই জায়গাটায় আজকে এরকম কোনো চান্স তারা নিচ্ছে না, এবং যার জন্যে যেমন ওদিকেও তার সিকিউরিটি একান্তভাবে দরকার, যেটা পাকিস্তান গভর্নমেন্টের দায়িত্ব। কেন এত দূর এগিয়ে এসে তারা নিশ্চয়ই এনশিওর করবে, এবং আমাদেরও দায়িত্ব যতক্ষণ না তাকে হেলিকপ্টার কিংবা প্লেনে করে। আচ্ছা, একটা জিনিস আমি বলবো, আমরা এই যে মেডিসিনের কথাটা বলছিলাম, দুটো আমার এখানে পয়েন্ট রয়েছে। একটা হচ্ছে অনেক সময় কি করা হয় যে ইন্টারোগেশনে এদের ট্রুথ সিরাম ইঞ্জেকশন দেওয়া হয়, যার ফলে অনেক এই যে প্রশ্নগুলো থাকে অ্যাভয়েড করতে চাইলেও হয়তো করতে পারে না। নাম্বার 2, তাকে যেটাকে আমরা কমন ল্যাঙ্গুয়েজে বলি লাই ডিটেক্টর, পলিগ্রাফ মেশিন দ্বারা তাকে কোনো রকম কিছু, কেন তখন দ্য ডক্টরস ক্যান ইজিলি অ্যাসেস ওয়েদার পলিগ্রাফে সে সত্যি বলছে না মিথ্যে বলছে। আমার মনে হলো হঠাৎ এই দুটো পয়েন্ট। ঠিক, আমি এই মেডিসিনের মেডিকেল চেকআপ সেটা কিভাবে হয় সেইটা আসবো, তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি আরো একবার, আমরা যা খবর পাচ্ছি এখনো পর্যন্ত বিকেল 4:30 নাগাদ হয়তো ওয়াঘা আটারি সীমান্তে নিয়ে আসা হতে পারে উইং কমান্ডার অভিনন্দনকে। অভিনন্দন বর্তমান ফেরার অপেক্ষায় দেশ। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে নিয়ে আসবেন এয়ার অ্যাটাশে গ্রুপ ক্যাপ্টেন জেডি কুরিয়ান, এবং তারপরে বিকেল 4:30 নাগাদ তাকে স্বাগত জানানো হতে পারে, তাকে নিয়ে আসা হতে পারে এই ওয়াঘা আটারি সীমান্তে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর সাম্প্রতিক খবর এবং আরো তথ্য বিশ্লেষণ নিয়ে আসবো, সঙ্গে থাকুন। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, গত কয়েকদিন ধরে পাকিস্তানের সমস্ত বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল, পাক আকাশে উঠছিল না একটিও বিমান। খুলে যেতে পারে পাক আকাশ, অর্থাৎ স্বাভাবিক হচ্ছে যখন পরিস্থিতি, পাকিস্তান মনে করছে তখন খুলে দিচ্ছে পাক আকাশ। আজ থেকেই স্বাভাবিক হতে পারে পরিষেবা। আজ পাক বিমানের সূচিতেও বদল নয়, বিকল্প পথে যাচ্ছে প্রায় 700 বিমান। পাকিস্তান না হয়ে যেতে হচ্ছে, ব্যাপক ঘুরে যেতে হচ্ছে বিমানগুলিকে। সেইখান থেকে সমস্যা তৈরি হয়েছিল। পাকিস্তান আজকে হয়তো খুলে দিতে পারে তাদের আকাশ। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি আবির ঘোষালের সঙ্গে। আবির, কি জানা যাচ্ছে? যে নোটামটা জারি করে রাখা ছিল, সেই নোটামে বলা হয়েছিল যে অনির্দিষ্টকালীন সময়ের জন্য। আজকে যেটা পাকিস্তানের যে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সূত্রে যেটা খবর, যে আজকে পাকিস্তানের যে আকাশ চলাচলের জন্য এবং যে বিমানবন্দরগুলি রয়েছে সেগুলো হচ্ছে আর কিছুক্ষণ সময়ের মধ্যে খুলে দেওয়া হতে পারে। যদিও আজকে সকালবেলা যে সময়টা দেওয়া হয়েছিল সেই সময়ের পরও এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে সে অর্থে কোনো আন্তর্জাতিক বিমান সংস্থার যাত্রীবাহী বিমান এখনো পর্যন্ত পাকিস্তানের আকাশে নেই। ফলে বিকেলবেলা যদি আকাশ পুরোপুরিভাবে খুলে দেওয়া হয়, ফলে যে আন্তর্জাতিক উড়ান সংস্থাগুলি যে পথ ব্যবহার করেন ইউরোপ বা আমেরিকা যাওয়ার জন্য বা দিক থেকে আসার জন্য,
তার অন্যতম প্রধান পথই হচ্ছে এইটি, ফলে এটি ব্যবহার করতে পারা যাবে। কিন্তু যেহেতু এখনো পর্যন্ত নোটাম জারি রয়েছে, ফলে আজকে সকাল থেকে প্রায় সংখ্যাটা এই মুহূর্তে 800-র কাছাকাছি বেশি হয়ে গেছে, যেগুলো বিকল্প পথ অর্থাৎ মুম্বাই, মাস্কাট, ওমান হয়ে বা অন্যদিকে হচ্ছে দক্ষিণ ভারত বা রাশিয়ার দিক দিয়ে ঘুরে, বা কেউ কেউ হচ্ছে যে আন্দামানকে রেখে চীনের ওপর দিয়ে বিমানগুলিকে নিয়ে যাচ্ছে। ফলে সব মিলিয়ে ঘুরপথে যাতায়াত করার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছিল। যেহেতু আজকে অনেকটা হলেই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, যে পাকিস্তানের আকাশও খুলে দেওয়া হতে পারে এবং সেক্ষেত্রে পথেই ইউরোপ বা আমেরিকার বিমান যাতায়াত করতে পারবে। আমি একটু তোমার কাছ থেকে স্পষ্ট হতে চাই, পাকিস্তানের দিক থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল কেন? অবস্থা তৈরি হয়েছিল আকাশের যে ক্রমশ দু দেশের মধ্যেই যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে পাকিস্তান মনে করছিল যে ভারতীয় বায়ুসেনার বিমান যদি তাদের আকাশে ঢুকে পড়ে তাহলে যাত্রীবাহী বিমান থাকলে, তার কারণে এই পথ দিয়ে একটা সময় যে সংখ্যক বিমান যায় তাকে চিহ্নিত করাটা সহজ হবে না, এবং এখনো পর্যন্ত সেই পরিস্থিতি তারা মনে করছে, এবং সেই কারণেই এই পথটাকে বন্ধ করে রাখা বা নোটাম জারি করে রেখে দেওয়া হয়। ধন্যবাদ আবির। আমি সমীর দা আপনার কাছে যাব, যে এই যে মানে আকাশ খুলে দেওয়া হচ্ছে, তার মানে পাকিস্তানও মনে করছে ভারতের দিক থেকে আর আক্রমণের কোনো আশঙ্কা নেই, অর্থাৎ যুদ্ধ যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই যুদ্ধ পরিস্থিতি আর নয়। একদম, তাহলে খুলবে কেন? বন্ধ করেছিল, আমরা তো সেদিনই খুলে দিয়েছিলাম। যে আমাদেরও তো অনেকগুলো বিমান আমরা এয়ারপোর্ট 10টা এয়ারপোর্ট বন্ধ করা হয়েছিল, বাট বাই আফটারনুন আমরা খুলে দিই। হ্যাঁ, এটা পাকিস্তান শুড আন্ডারস্ট্যান্ড ভেরি ক্লিয়ারলি, এবং আমাদের তরফ থেকেও উই শুড ডেমনস্ট্রেট দ্যাট আমরা পাকিস্তানকে আক্রমণ করতে চাইছি না, করিও নি। আমাদের এন্টায়ার অ্যাকশন ইজ ডাইরেক্টেড এগেনস্ট ইউর টেরর ম্যানুফ্যাকচারিং ইউনিটস। সেই টেররিস্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট আমরা একটা জায়গায় ক্লেম করছি, ধ্বংস করে এসছি, এবং সেখানে নাকি অনেক লোক মারা গেছে। যার জন্যে পাকিস্তান, যেহেতু আমাদের এয়ারক্রাফট যে ওই মিশনটা অ্যাকমপ্লিশ করেছে, তার বদলা হিসাবে পাকিস্তান তাদেরও তাদের 3টে বোধহয় জাহাজ আমাদের ভেতরে ঢুকিয়ে করার চেষ্টা করেছে। জানি না আমরা, কেননা কালকে একটা কথা বলেছিল যখন ব্রিফিংয়ের সময়, যে কোনো একটা ফরমেশন হেডকোয়ার্টারে তারা এটাকে পেলোডটা ফেলেছে, নো সিগনিফিক্যান্ট ড্যামেজ কোট আনকোট হয়নি। এই পরিস্থিতিতে যে আমার, কারণ ইন্টারন্যাশনাল কমিউনিটির যে ফ্লাইটগুলো, ইন্টারন্যাশনাল ফ্লাইট, তাদের কত অসুবিধা হচ্ছে। কারণটা হচ্ছে তুমি যখন ঘুরে যাচ্ছ, একটা ফুয়েল কস্ট রয়েছে, প্যাসেঞ্জারদের একটা হ্যারাসমেন্ট রয়েছে, এবং পাকিস্তানের তো ক্ষতি হচ্ছে, পাকিস্তান তো বুঝতে পারছে, তারাও তো বুঝতে পারছে। ঠিকই। আমি এইখান থেকে আমি অভিনন্দনের বিষয়টাতে আসছি। অভিনন্দনের সকালবেলায় যে ভিডিওটা আমরা দেখাচ্ছিলাম, সেই ভিডিওটা আরো একবার দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করব, কারণ একটা মুহূর্ত, যে মুহূর্তে বাবা মা অভিনন্দনের তারাও হাজির এই মুহূর্তে অমৃতসরে, এবং ঘোষণাটা শোনার পর থেকেই তারা স্থির থাকতে পারেননি, তারা বিমান ধরেছিলেন, এবং সেই বিমানে আমরা পরে অবশ্যই চেষ্টা করব, সেই বিমানের মধ্যে কুর্নিশ জানান যাত্রীরা। আপনাদেরকে জানাই, সেখানে বাবা মাকে কুর্নিশ জানান যাত্রীরা। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি शंकर आनंदের কাছে। शंकर जी, अभी माहौल कैसा है, राजनीतिक माहौल कैसा है? क्या केंद्रीय जो सेंट्रल गवर्नमेंट अभी क्या सोच रहे पाकिस्तान के बारे में? देखिए अगर पाकिस्तान की बात करें तो पाकिस्तान के बारे में कहने के लिए बहुत सारे शब्द हैं, लेकिन इतना स्पष्ट है कि पाकिस्तान का चाल, चरित्र और चेहरा उस साफ तौर पे अंतर्राष्ट्रीय स्तर पे साफ हो चुका है। इस मामले में पाकिस्तान के खिलाफ जिस तरह से कार्रवाई की मसले पे अगर बात करें तो उसके खिलाफ आगे की क्या रणनीति होगी, किस तरह से उसके खिलाफ और ठोस कार्रवाई करना है, इस मामले पर सरकार जो है, केंद्र सरकार एक अपनी काफी मजबूती से प्लान बना रहा है। लेकिन अभी फिलहाल की अगर बात करें तो अभी अभिनंदन जो है वो उसके आने का इंतजार है। अभिनंदन आज शाम में तकरीबन 4:30 बजे बाघा बॉर्डर पहुंच जाएंगे, और तकरीबन 1 घंटा का वक्त बचा हुआ है, 1 से 1.5 घंटे का वक्त बचा हुआ है। तो 1.5 घंटे के बाद जब अभिनंदन पहुंचेंगे देश के अंदर में, उसके बाद वहां पर मौजूद जो बीएसएफ के जवान हैं, बीएसएफ के अधिकारी हैं, और इसके साथ ही विदेश मंत्रालय के अधिकारी हैं, एयरफोर्स के अधिकारी हैं, सब उनको एक साथ अपने साथ में लेने के बाद उसको लेकर फिर दिल्ली आएंगे। दिल्ली के पालम एयरपोर्ट पर उनको विशेष विमान से लाया जाएगा। उसके बाद
उनका शुरुआती तौर पर मेडिकल चेकअप करवाया जाएगा। मेडिकल चेकअप इसलिए जरूरी होता है कि जब आप किसी दूसरे देश से आ रहे हैं और इस तरह के जो हालात बन रहे हैं, उसके बाद अगर आपकी रिहाई हो रही है तो वो उसके लिए एक जरूरी होता है, एक बहुत ही अनिवार्य एक प्रोसेस होता है। इसके बाद तमाम औपचारिकताओं को निभाने के बाद जो पूछताछ की प्रक्रिया है वो की जाएगी। पूछताछ इसलिए क्योंकि अभिनंदन जब तक पाकिस्तानी सेना के पास थे तो किस तरह से उससे पूछताछ हुई, कौन कौन पूछताछ कर रहे थे, कितने लोग पूछताछ कर रहे थे, किस महत्वपूर्ण मुद्दों पे आपसे पूछताछ कर रहे थे, तो तमाम मसलों पर एक विस्तार से पूछताछ होगी। और अभिनंदन से पूछताछ के लिए जो बाकायदा टीम होगी उसमें वायुसेना के अधिकारी भी होंगे, खुफिया विभाग के अधिकारी भी होंगे और इसके साथ ही तमाम जो अन्य जो विभाग के अधिकारी भी बाकायदा पूछताछ की प्रक्रिया में हिस्सा लेंगे। और पूछताछ इसलिए जरूरी होता है कि क्योंकि जिस तरह के माहौल में वहां पर अभिनंदन रहे हैं तो उनसे जो जानकारियां ली गई होंगी या इन्होंने दिया या नहीं दिया, उन तमाम मसलों पे विस्तार से पूछताछ होगी। इसलिए आज का जो कार्यक्रम है वहां पर जैसे बाघा बॉर्डर पर आएंगे उसके बाद वहां की औपचारिकता निभाई जाएगी बाघा बॉर्डर पर। वहां पर तमाम जो कागजी कार्रवाई करने के बाद उसके बाद अभिनंदन को लेकर जो एयरफोर्स की टीम है और विदेश मंत्रालय की टीम है वो लेकर सीधे दिल्ली कूच कर सकती है। हालांकि हो सकता है कि शुरुआती तौर पे वहां पर अंबाला स्थित जो हॉस्पिटल है वहां भी लेकर जा सकते हैं, लेकिन उसके बाद दिल्ली लाया जाएगा और दिल्ली के शंकर जी हमारे साथ बने रहिए, हमारे साथ बने रहिए।